বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে সপ্তম পর্ব, ইনকা সাম্রাজ্যের কথা। আমরা ইতিমধ্যে মেক্সিকোর আইজেক সভ্যতা ও মধ্য আমেরিকার মায়া সভ্যতা নিয়ে আলাপ করেছি। এখন আমরা দক্ষিণ আমেরিকার অন্তর্গত ইনকা সাম্রাজ্যের কথা বলবো। বর্তমান ইকুয়েডর, পেরু ও চিলি দেশ জুড়ে ইনকা সাম্রাজ্য ছিল। বলিভিয়া ও আর্জেন্টিনার অল্প একটু অংশ এ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাশেদ জিজ্ঞেস করল, নিশ্চয়ই এখানেও স্পেন হানা দিয়েছিল? ঠিক তাই। দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্য ধ্বংস হয়েছে যার নেতৃত্বে। তার নাম হলো ফ্রান্সিসকো পিজারো। পিজারো ছিলেন একজন স্প্যানিশ অভিযাত্রী। এর আগে মেক্সিকোতে স্প্যানিশ শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ইনকা সাম্রাজ্য ছিল অত্যন্ত প্রভাবশালী ও বিশাল, কিন্তু 1530 সালের দিকে ইনকা সাম্রাজ্যে গৃহযুদ্ধ চলছিল। 1528 সালে মাত্র 168 জন লোক নিয়ে পিজারো ইকুয়েডর পৌঁছলেন। স্প্যানিশ ডাকাতের দল ভেবেছিল প্রচুর পরিমাণ স্বর্ণ পাবে তারা। ইকুয়েডর থেকে আরও দক্ষিণে যেতে থাকলেন পিজারো। ইতিমধ্যে আরও কয়েক শত স্প্যানিশ অভিযাত্রী তাদের সাথে দেখা দেয়। 1532 সালে ইনকা সম্রাট আতাহুয়ালপার সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন জানান পিজারো। পিজারোর উদ্দেশ্য ছিল খুবই খারাপ। তিনি সহজ সরল লোকটাকে হত্যা করে তাদের সঞ্চিত ধন সম্পদ লুট করার সুযোগ খুঁজছিলেন। সরল মনে সম্রাট আতাহুয়ালপা পিজারোকে সাক্ষাৎ করার সুযোগ দেন। পিজারো দেখলেন রাজার সৈন্যদের কাছে তীর, ধনুক আর বর্শা ছাড়া আর কিছুই নেই। পরের দিন সকালে আতাহুয়ালপা তার রাজপ্রাসাদের বাইরে বেরোনোর সময় অতর্কিত হামলা চালালো পিজারোর স্বল্প সংখ্যক দস্যু বাহিনী। তীব্র গোলাবর্ষণের সামনে টিকতে পারেনি রাজার নিরীহ সৈন্যরা। 7000 সৈন্য মারা যায় ইনকা বাজার। বিপরীতে একজন স্প্যানিশ সৈন্য মারা যায়নি। আতাহুয়ালপাকে গ্রেফতার করে ফ্রান্সিসকো পিজারোর বাহিনী। তারপর রাজার কাছ থেকে চাবি নিয়ে রাজকোষ লুট করে স্পেনিয়ার্ডরা। অন্তত $50 মিলিয়ন স্বর্ণমুদ্রা লুট করে পিজারো। স্পেনের রাজা পঞ্চম চার্লসের কাছ থেকে রাজকীয় ফরমান নিয়ে পিজারো ইনকা সাম্রাজ্যে স্প্যানিশ শাসন প্রতিষ্ঠা করেন। 1533 সালে ফ্রান্সিসকো পিজারো ইনকা সম্রাট আতাহুয়ালপাকে ফাঁসিতে ঝুলান। এ ঘটনায় পিজারোর বিরুদ্ধে স্পেনে অভিযোগ দাখিল করা হয়। বিচারের সম্মুখীন হয় পিজারো। পিজারো পরবর্তীতে আততায়ীর হাতে নিহত হন 1541 সালে। আর বিশাল দক্ষিণ আমেরিকা একে একে স্পেনের দখলে চলে আসে। ইনকা সাম্রাজ্যের মূল অধিবাসীরা নিশ্চিহ্ন হয়ে যায়। স্প্যানিশ অভিযাত্রীদের নিয়ে আসা গুটি বসন্ত রোগে 60 থেকে 70% অধিবাসী মারা যায়। একাধিক দেশের জনক সাইমন বলিভার ল্যাটিন আমেরিকার একজন কূটনীতিক মন্তব্য করেছিলেন, 2 আমেরিকা মহাদেশ মিলিয়ে 2 জন মহান নেতা আমাদের আছে। একজন হচ্ছে উত্তর আমেরিকার জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার জাতির জনক। আরেকজন হচ্ছেন সাইমন বলিভার, যিনি স্প্যানিশ শাসনের কবল থেকে একাধিক দেশকে মুক্ত করেন। দুজনই কোনো সন্তান সন্ততি রেখে যাননি। তাই আমরা আমেরিকা মহাদেশের লোকজন সবাই নিজেদেরকে এই 2 জনের সন্তান বলে পরিচয় দিতে পারি। সাইমন বলিভার স্প্যানিশ শাসন থেকে পুরো দক্ষিণ আমেরিকাকে মুক্ত করে আমেরিকার মতো বিশাল দেশ গড়ে তুলতে চেয়েছিলেন। ঐক্যবদ্ধ দক্ষিণ আমেরিকা তিনি সৃষ্টি করতে পারেননি বটে, তবে দক্ষিণ আমেরিকা থেকে দখলদার স্পেনকে হটানোর মূল কারিগর তিনি। কতটুকু শ্রদ্ধা থাকলে এরকম কথা আসতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে? রাশেদ, তুমি তো জানোই ল্যাটিন আমেরিকার 9 দেশ, তারপরে মধ্য আমেরিকার প্রায় সব দেশ সহ এবং উত্তর আমেরিকার মেক্সিকো, ক্যারিবীয় অঞ্চলের কিউবা সহ বিশাল এক ভূখণ্ড স্পেনের অধীনে ছিল। এমনকি আমেরিকার পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া, মন্টানা, নেভাদা, ওরেগন, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ইত্যাদি অঙ্গরাজ্যগুলো স্পেনের দখলে ছিল। পূর্ব ইউরোপের ফ্লোরিডা রাজ্যও ছিল স্পেনের দখলে। কিন্তু আচমকা এক জ্বর এসে স্পেনের সব কিছু তছনছ করে দিল। মাত্র কয়েক বছরের মধ্যে স্পেন তার সব সাম্রাজ্য হারালো। একে একে স্বাধীন হলো আমেরিকা মহাদেশে স্পেনের সব কলোনি।
রাশেদ জিজ্ঞেস করল, এ তো ভারী তাজ্জবের ব্যাপার, কিভাবে দুর্ধর্ষ স্পেন এত দুর্বল হয়ে পড়ল, আর সেই জ্বরটাই বা কী? সেই জ্বরের নাম নেপোলিয়ান বোনাপার্ট। ফ্রান্সের ক্ষমতা দখল করলেন নেপোলিয়ান বোনাপার্ট। ইউরোপের মানচিত্র উলটপালট হয়ে পড়ল, আর সেই জ্বর এসে লাগলো আমেরিকা ভূখণ্ডে। কারণ নেপোলিয়ানের উত্থানে স্পেন দুর্বল হয়ে পড়ল। 1808 সালে নেপোলিয়ান তার ছোট ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসালেন। স্পেনের এই দুর্দশা দেখে আমেরিকার স্প্যানিশ কলোনিগুলো বিদ্রোহ করে বসল। রাশেদ বলল, একটা জিনিস আবারও জানতে চাই, সেটা হচ্ছে আমেরিকার স্প্যানিশ ভূখণ্ডে যারা স্প্যানিশ শাসনের অবসান চাইল তারা তো আদতে স্পেনের লোকই নাকি? ঠিক তাই। আমেরিকা মহাদেশের আদিবাসীরা তো মরে শেষ কলম্বাসের আগমনের পর থেকেই। ঠিক যেমন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমেরিকার যে 13টি কলোনি বিদ্রোহ করেছিল তারা তো আদতে ছিল ব্রিটিশ জনগণ। তবে এটা ঠিক শুধু স্পেন বা ব্রিটেনের লোকজন আমেরিকাতে যায়নি। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এসব দেশের লোকজনও আমেরিকা মহাদেশে কলোনি তৈরি করেছে। সে যাই হোক, স্পেনের কবল থেকে দক্ষিণ আমেরিকাকে মুক্ত করার এক অবিস্মরণীয় সংগ্রামী নেতা হলেন সাইমন বলিভার। বলিভার ছিলেন অত্যন্ত বিত্তশালী পরিবারের সন্তান। উচ্চ শিক্ষার জন্য তিনি স্পেনে পড়াশোনা করতে লাগলেন, কিন্তু স্পেনে পাওয়া শিক্ষাই তাকে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করে তোলে। তিনি ছিলেন নেপোলিয়নের অনুরাগী। পৈতৃক সম্পত্তি তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য ব্যয় করেন। 1813 সালে তিনি একটা ডিক্রি জারি করেন, যার বলে তিনি এবং তার অনুসারীরা ঘোষণা দিলেন স্পেনে জন্ম নেওয়া কিন্তু আমেরিকা ভূখণ্ডে বসবাসরত যে কোনো লোককে হত্যা করা হবে সে যদি স্প্যানিশ শাসনের পক্ষ নেয়। স্প্যানিশ গভর্নর ও সরকারি কর্মকর্তারা বিপদ দেখলেন। সাইমন বলিভারের সশস্ত্র সংগ্রাম ছড়িয়ে পড়ল পুরো কয়েকটা দেশ জুড়ে, ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, পানামা জুড়ে। মোটামুটি তুমি ধরে নিতে পারো 1808 থেকে 1826 সালের মধ্যে কিউবা ছাড়া সব দেশ স্পেনের কবল থেকে মুক্ত হয়। তবে সাইমন বলিভারের স্বপ্ন ছিল পুরো ল্যাটিন আমেরিকাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কনফেডারেশন গড়ে তুলবেন। তার সে স্বপ্ন অবশেষে পূরণ হয়নি, তবে তার নেতৃত্বে স্পেন বিরোধী যে স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল তা সার্থক হয়। সাইমন বলিভার পুরো দক্ষিণ আমেরিকাতে মুক্তিদাতা হিসেবে পরিচিত। বলিভিয়া দেশটির নামকরণ হয় তার নামে, আর তার জন্মস্থান ভেনেজুয়েলার অফিসিয়াল নাম কিন্তু বলিভিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা। বিপরীত দিকে পর্তুগাল কলোনি ব্রাজিল অনেকটা শান্তিপূর্ণভাবেই স্বাধীনতা লাভ করে 1822 সালে। অবশেষে মার্কিন মূল্যকে উত্তর আমেরিকার কানাডা ও মেক্সিকো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে আমরা এখন মার্কিন মূল্যকে এসে পৌঁছলাম। রাশেদ মিয়া, শুনে রাখো, আমেরিকার সমস্ত রাজনৈতিক ইতিহাস, ঘটনাবলী, অর্থনৈতিক তথ্য সব কিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখা অত্যন্ত দরকার। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা সহ যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য আমেরিকা সম্পর্কে খুঁটিনাটি জেনে রাখা অত্যন্ত জরুরি। জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর তাজ। এই দেশের পুরো ইতিহাস সম্পর্কে জানা দরকার এই পৃথিবীর যে কোনো লোকের। সোহান বলল, তোমাকে আমি প্রথমেই একটা তথ্য দেই, সেটা হলো 1872 সালে আমেরিকা পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। 2014 সালে প্রথমবারের মতো চীন ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমেরিকাকে হটিয়ে দেয়। যদিও বহু সূচকে এখনও আমেরিকা বিশ্বের নাম্বার 1 অধিবাসীদের দেশ। প্রথমেই মনে রেখো, আমেরিকা হচ্ছে অধিবাসীদের দেশ। পুরো ইউরোপ থেকে দলে দলে লোক আমেরিকা মহাদেশে বসবাস করেছে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যত শ্বেতাঙ্গ তুমি দেখো, একটাও কিন্তু আমেরিকার আদি অধিবাসী নয়, সবগুলো ইউরোপ থেকে আগত। রাশেদ জিজ্ঞেস করলো, তোমার মুখ থেকে বারবার আমি শুনতে পাচ্ছি 1492 সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর ইউরোপিয়ান লোকজন পুরো আমেরিকা মহাদেশ দখল করে ফেলেছে আর আদিবাসীদের মেরে ফেলেছে। তুমি কি আমাকে এরকম কোনো পরিসংখ্যান বলতে পারবে
ঠিক কতজন লোক আমেরিকায় গিয়েছিল আর তারা কতজন আদিবাসীকে মেরেছে? সোহান বলল, আছে না, মানে এরকম একটা মৌলিক তথ্য না জেনে আমি কি তোমার সাথে ইতিহাসের আলোচনা করব? কমপক্ষে 3 কোটি ইউরোপিয়ান কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে আগমন করেছিল। রাশেদ জিজ্ঞেস করলো, এদের কি এমন ঝামেলা ছিল যে আমেরিকা যেতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপের সমাজটা তখনও ছিল কৃষিভিত্তিক ও সামন্ত প্রথার উপর দাঁড়িয়ে। শিল্পের আগমন ঘটেনি, নগদ টাকারও এত জনজনানি ছিল না। ইউরোপ জুড়ে তখন জনসংখ্যা বাড়ছিল, কিন্তু জমি তো আর বাড়ছিল না। কৃষিতে কোনো বিপ্লব হয়নি, যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষ ভাবল, আটলান্টিকের ওপারের আমেরিকায় যেহেতু জমির অভাব নাই, সুতরাং চলো বন্ধু আমেরিকায় যাই। রাশেদ আবার জিজ্ঞেস করলো, 3 কোটি লোক ইউরোপ থেকে আমেরিকায় চলে গেল, তখন আমেরিকার স্থানীয় লোকজন কি কোনো বাধা দেয় নাই? তারা কি আঙ্গুল চুষছিল? অবশ্যই বাধা দিয়েছে। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সময় 2 আমেরিকার বিশাল ভূখণ্ডে প্রায় 6 কোটি লোক বাস করত। তারা নিজেদের মতো করে শান্তিতেই ছিল। আমি তো তোমাকে বলেছি যে মায়া, আইজ্যাক ও ইনকা এরকম তিনটা বড় সভ্যতা ছিল। ইউরোপীয়রা ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত, আর আমেরিকার আদিবাসীদের কাছে তীর ধনুক ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র ছিল না। ফলাফল কি হয় বুঝতেই পারো। আমেরিকানরা পাইকারি হারে মারা গেল। যারা জীবিত ছিল তারা হলো ইউরোপীয়দের কৃতদাস। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি। কলম্বাস পূর্ব আমেরিকায় কোনো সংক্রামক রোগের অস্তিত্ব ছিল না। প্লেগ, কলেরা, আমাশয়, বসন্ত এসব রোগের সাথে বিন্দুমাত্র পরিচয় ছিল না আদিবাসীদের। ইউরোপীয়রা এসব ছোঁয়াচে রোগ নিয়ে গেল, যারে বংশে নির্মূল হলো আমেরিকার আদিবাসীরা। রাশেদ বলল, কোনো পরিসংখ্যান আছে কি কতজন আদিবাসী মারা গিয়েছিল? সোহান বলল, অবশ্যই। ইউরোপিয়ানদের হাতে এভাবে আমেরিকার আদিবাসীদের বিলীন হয়ে যাওয়াকে আখ্যায়িত করা হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডামি। 6 কোটি আমেরিকান অধিবাসী কলম্বাস পরবর্তী 200 বছরে মাত্র 7 লাখের মতো দাঁড়ায়। রাশেদ বলল, তোমার এসব পরিসংখ্যান শুনে তো ইউরোপীয়দের প্রতি আমার শ্রদ্ধা কমে যাচ্ছে। রেনেসা, ফ্লোরেন্স, লিওনার্দো দা ভিঞ্চি, শেক্সপিয়র, রজার বেকন, দান্তে, গ্যালিলিও, নিউটন এসব মহামনীষীদের আমলের ঘটনাই তো এগুলো নাকি? কি ভয়ঙ্কর পরিসংখ্যান! 3 কোটি ইউরোপিয়ান গেল আমেরিকার মাটিতে বসতি স্থাপন করতে, উল্টো দিকে 6 কোটি আমেরিকান মরে হয়ে গেল 7 লাখে। মানব সভ্যতায় এত বড় অপরাধ আসলে হয়েছে, গা শিউরে উঠে আমার। সোহান বলল, তোমাকে তো আমি এখনও আরেকটা ভয়ানক অপরাধের বর্ণনা দেইনি এখনও। বলো সেটা কী রকম? সেটা হচ্ছে দাস ব্যবসা। মানচিত্রে তুমি পশ্চিম আফ্রিকার দিকে তাকাও। সিয়েরা লিওন, গিনি, মৌরিতানিয়া, গানা, সেনেগাল, গাম্বিয়া, সাইবেরিয়া, আইবেরি কোস্ট, গ্যাবন, ক্যামেরুন এসব দেশ থেকে কালো মানুষদেরকে দৌড়ে বেঁধে শিকলে পুরো আমেরিকায় চালান দেওয়া হলো। এই কালো লোকগুলো দাস হিসেবে ইউরোপিয়ানদের কাছে সবচেয়ে লোভনীয় পণ্য বলে পরিগণিত হলো। রাশেদ বলল, কিন্তু এ কাজটা শুরু করলো কারা? দেখো, দাস প্রথা মানব সভ্যতার শুরু থেকেই ছিল। গ্রিক ও রোমান সভ্যতাও ছিল। তবে পরবর্তী ইউরোপে দাস ব্যবসা জোরে সোরে শুরু করে মুসলমানরা। স্পেন ছিল মুসলমানদের দখলে, আর ইথিওপিয়া ছিল দাস কেনাবেচার এক বড় বাজার। আর প্রাচীন নাম ছিল আবিসিনিয়া। দেখো, আবিসিনিয়া সম্রাট নাজ্জাশীর কাছে ইসলামের নবী মোহাম্মদ দাওয়াত দিয়েছিলেন। নাজ্জাশী কিন্তু রাসূলের কাছে দাস উপহার পাঠিয়েছিলেন। তবে দাসদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহানুভূতিশীল ছিলেন। দাসদের সাথে ভালো আচরণের কথা তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরি। কলম্বাসের অভিযানেও আফ্রিকার কালো মানুষ গিয়েছিল। সাদা ইউরোপিয়ানরা কালোদের গরু ছাগলের মতো মনে করত, আর জাহাজে করে হাজার হাজার কালো মানুষদেরকে ধরে শিকলে বেঁধে আমেরিকা নিয়ে যেত। যাত্রা পথে কেউ অসুস্থ হলে তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দিত। কেউ কেউ মারাও যেত, তাকেও সমুদ্রে ফেলে দেওয়া হতো। এভাবে আমেরিকা ভূখণ্ডে নামার পর ফরিয়ারা ভিড় জমাতো।
দাস বিক্রির একটা বিজ্ঞাপন দেখাচ্ছি তোমায়। সাল ফোন 24 জুলাই 1769 বিক্রয় করা হবে। আগস্টের 3 তারিখ রোজ রবিবার। 94 জন সুঠামদেহী কালোদের একটি দল সদ্যই আফ্রিকা থেকে এসেছে। দলের মধ্যে রয়েছে 39 জন পুরুষ, 15 জন বালক, 24 জন মহিলা এবং 16 জন। ধন্যবাদ। ডেভিড অ্যান্ড জন ডেস। চিন্তা করো কারবার, এভাবে কালো মানুষদেরকে হাটে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো। অথচ ইউরোপে তখন উদারপন্থা মানবিকতার জয় জয়কার। জাহাজে করে পরিবহনের সময় প্রতি 6 জনের মধ্যে একজন মারা যেত। তারপরও প্রায় 95 লক্ষ কালো মানুষ দাস হিসেবে আমেরিকা ভূখণ্ডে এসেছিল। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকের 7ম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।